আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের তৃতীয় অধ্যায়ের যে চতুর্থ পরিচ্ছেদ রয়েছে বিশ্লেষণমূলক লেখা, এর পুরো পরিচ্ছেদের যে কাজগুলো রয়েছে প্রত্যেকটির উত্তর দেখে নিব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো প্রথমে তোমাদের চতুর্থ পরিচ্ছেদে বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। তোমরা ক্লাস 7-এ থাকতে এই সকল লেখা কি এবং এই সকল লেখার বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছো। তো ওইখান থেকেই তোমরা কিছু বৈশিষ্ট্য এখানে লিখবে যে বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য আসলে কোনগুলো। তাহলে চলো আমরা বিশ্লেষণমূলক লেখার যে বৈশিষ্ট্যগুলো এখানে লিখতে হবে তার উত্তরটা দেখে আসি। তো এখানে প্রথমেই বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে রয়েছে বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয়, প্রদত্ত তথ্য বিশদভাবে বিশ্লেষণ করা হয়, পাঠক যাতে সহজে বুঝতে পারে সেভাবে লেখাকে উপস্থাপন করা হয়। এরপরে তোমাদের একটা রচনা দেয়া রয়েছে যা হচ্ছে হুমায়ুন আজাদের লেখা একটা বিশ্লেষণমূলক রচনা। তাহলে হুমায়ুন আজাদের যে জীবন কাহিনী বা তার জন্ম মৃত্যুসাল সম্পর্কে যদি আমরা একটু জেনে নেই, যে হুমায়ুন আজাদ 1947 সালে জন্মগ্রহণ করেছেন এবং 2004 সালে মৃত্যুবরণ করেছেন। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট প্রাবন্ধিক ও ভাষা বিজ্ঞানী। তিনি কবিতা ও উপন্যাসও লিখেছেন। তার লেখা ভাষা বিষয়ক বই কত নদী সরোবর এবং বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বই লাল নীল দীপাবলি। তার লেখা ভাষা বিজ্ঞানের বই বাক্যতত্ত্ব, তুলনামূলক ও ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। তো এইখান থেকে তোমার লাগবে হচ্ছে শব্দ থেকে কবিতার রচয়িতা কে বা কে লিখেছেন, তার বইয়ের নামগুলো লাগবে এবং তার জন্মসাল মৃত্যুসাল লাগবে। এগুলো একটু মুখস্থ করে ফেলবে। টিচার যে ছোট ছোট প্রশ্ন মৌখিক জিজ্ঞেস করবে তা কিন্তু এখান থেকে জিজ্ঞেস করতে পারে। এরপরে তোমাদের একটা বিশ্লেষণমূলক রচনা দেওয়া রয়েছে যার নাম হচ্ছে শব্দ থেকে কবিতা, যা লিখেছেন হুমায়ুন আজাদ। তো এইটা তো তোমাদেরকে রিডিং পড়তে হবে। রিডিং পড়া শুরু করার আগে এইটা নিয়ে যে শব্দের অর্থগুলো দেওয়া রয়েছে শব্দের অর্থগুলো আগে পড়ে ফেলবে এবং তারপরে পুরো লেখাটা রিডিং পড়বে। যেমন শব্দের অর্থের মধ্যে ফার্স্টেই রয়েছে কাঁঠাল চাপা, যা একটা ফুলের নাম। চমকপ্রদ মানে হচ্ছে যা অবাক করে দেয়। ছন্দ কবিতার তাল। পঙ্কতি মানে লাইন এবং ভাব মানে হচ্ছে অনুভূতি। তো শব্দের অর্থ শেষ হলে পুরো যে রচনাটি রয়েছে ভালো করে রিডিং পড়বে, বুঝে পড়ার চেষ্টা করবে। রচনাটি আর আমি পড়ে শোনাচ্ছি না, আমরা চলে আসি পড়ে কি বুঝলাম এই প্রশ্নের উত্তরে। পড়ে কি বুঝলামে রয়েছে যে শব্দ থেকে কবিতা রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেয়া রয়েছে। তোমার সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর করো। তাহলে তোমাদের এইখানে টোটাল 3টি প্রশ্ন আছে, এই 1, 2, 3টা। এই 3টা প্রশ্নের উত্তর তোমাদের শব্দ থেকে কবিতার রচনার উপর ভিত্তি করে দিতে হবে। তাহলে চলো এটার উত্তরটা আমরা দেখে আসি। আমাদের এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে যে কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি। তোমার চারপাশে এমন কি কি বিষয় আছে যেগুলো নিয়ে কবিতা লেখা যেতে পারে। তো উত্তরটি হচ্ছে যে লেখকের মতে বাড়ির পাশের গলি, ধানক্ষেত, পোষা বিড়াল, পুকুর, রাস্তার দোকানি যে কোনো কিছু নিয়ে কবিতা লেখা যেতে পারে। আমার চারপাশের ফুল গাছ, বাবা মা, বন্ধু, সাইকেল ইত্যাদি অজস্র বিষয় নিয়ে কবিতা লেখা যেতে পারে। পরের প্রশ্ন হচ্ছে যে কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে আর সেই কথাকে পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক। লেখক এ কথা দিয়ে কি বুঝিয়েছেন। আর উত্তরটি হচ্ছে যে কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে আর সে কথাকে পরিয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজ পোশাক। এ কথা দিয়ে লেখক কবিতা লেখার কৌশল বুঝিয়েছে। কবিতা হচ্ছে ছন্দের আকারে কবির চিন্তার বহিঃপ্রকাশ। ছন্দে ব্যবহৃত শব্দগুলো অবশ্যই অর্থবহ হতে হবে। আমরা আমাদের আশেপাশে থাকা যে কোনো বিষয় নিয়ে নতুনভাবে চিন্তা করে লিখতে পারি কবিতা। নতুন চিন্তার সঙ্গে যখন শব্দের ও ছন্দের মিলন ঘটে তখন তা হয়ে যায় স্বপ্নের মতন সুন্দর কবিতা। আর এই বিষয়টি কবি উপরের কথা দ্বারা বুঝিয়েছেন। পরবর্তী যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে কবিতা পড়তে ভালো লাগে কেন। উত্তরটি হচ্ছে ছন্দের মাধ্যমে শব্দের ব্যবহারই হচ্ছে কবিতা। কবিতা পড়তে ভালো লাগার বেশ কিছু কারণ রয়েছে, যেমন কবিতা মানুষের মনের ভাবকে সাবলীল ভঙ্গিতে প্রকাশ করে, কবিতা নতুন ভাবের তৈরি করে, নতুন আবহের তৈরি করে, কবিতা মানুষের আবেগ জাগিয়ে তোলে এবং সর্বশেষ রয়েছে কবিতা মনের সব চিন্তা ও অশান্তি দূর করে। তাহলে আমাদের পড়ে কি বুঝলামে যে প্রশ্নগুলো ছিল তার উত্তরগুলো আমাদের দেখা হয়ে গেল। এরপর 3.4.3-এ রয়েছে লেখা নিয়ে মতামত।
এইখানে বলা হয়েছে যে শব্দ থেকে কবিতার রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা তোমার মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো এবং কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা দেয়া হলো। মানে তুমি যখন শব্দ থেকে কবিতা এই রচনাটি পড়বে তখন তোমার কাছে কিছু লাইন মনে হতে পারে যে এই লাইনের মানেটি তুমি বোঝোনি, তো তখন সেই সকল বাক্যগুলো এখানে লিখবে এবং এটা নিয়ে তোমার যে জিজ্ঞাসা বা যে প্রশ্নটা জেগেছে তা এই বক্সে লিখে ফেলবে। তাহলে চলো আমরা 3.4.3 এর উত্তরটি দেখে আসি। এখানে আমাদের প্রথমে যেটি রয়েছে তা হচ্ছে যে লেখাগুলো পড়লে আমার মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছা করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয় তাই কবিতা। আর এইটা নিয়ে তোমার যে জিজ্ঞাসা বা মতামত তা হচ্ছে গল্প পড়লেও আমার মন খুশিতে নেচে ওঠে কিন্তু সেটা কবিতা নয়। এরপরের যে বাক্য তা হচ্ছে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। এটা নিয়ে তোমার মতামত বা জিজ্ঞাসা হচ্ছে যে গল্প লিখতেও কি একটি শব্দের সাথে আরেকটি শব্দের মিল থাকা লাগে। পরের যে বাক্য রয়েছে তা হচ্ছে যে কোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারো কবিতা। আর এইটা নিয়ে তোমার জিজ্ঞাসা বা মতামত হচ্ছে যে স্কুলের বড় বটগাছটা নিয়ে কি কবিতা লেখা যাবে, লিখলেও কবিতার নাম কি হবে। 4.3 আমাদের যেই লেখাটি ছিল তার উত্তর আমাদের দেখা হয়ে গেল। এরপর রয়েছে যে এটি কেন বিশ্লেষণমূলক লেখা, মানে আমরা যে রচনাটি পড়লাম শব্দ থেকে কবিতা, এটাকে আমরা কেন বিশ্লেষণমূলক লেখা বলবো। তাহলে চলো আমরা এর উত্তরটা দেখে আসি। এর উত্তরটা হবে যে বিশ্লেষণমূলক লেখার সংজ্ঞা থেকে আমরা জানতে পারি বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে মত প্রকাশ করা হয় যেসব রচনায় তাকে বিশ্লেষণমূলক লেখা বলে। শব্দ থেকে কবিতা শিরোনামের রচনাটি নানা বিষয়ের তথ্য প্রকাশ করা হয় এবং কবি কিভাবে লিখতে হবে তা কবিতা লিখতে ছন্দের ব্যবহার সম্পর্কে মত প্রকাশ করা হয়। উপরি উল্লিখিত কারণে শব্দ থেকে কবিতা শিরোনামের রচনাটিকে বিশ্লেষণমূলক বলা হয়। এক কথায় বিশ্লেষণমূলকের যে সকল বৈশিষ্ট্যগুলো থাকা উচিত সকল বৈশিষ্ট্য এই রচনার মধ্যে দেখা যায়, এর জন্য এটাকে আমরা বিশ্লেষণমূলক লেখা বলতে পারি। এরপরে তোমাদের জন্য বিশ্লেষণমূলক লেখার একটু ব্যাখ্যা দেওয়া রয়েছে যে কাকে বলে বা শব্দ থেকে কবিতা রচনায় লেখক যেই বিষয়গুলো তুলে ধরেছে বা বিশ্লেষণ করেছে এই জন্যই আসলে এটাকে বিশ্লেষণমূলক লেখা বলা হয়। তো এই তো তোমাদের যে চতুর্থ পরিচ্ছেদ তৃতীয় অধ্যায়ের শেষ। পরবর্তী ভিডিওতে পঞ্চম পরিচ্ছেদের পুরো যে কাজগুলো রয়েছে সকল কিছুর উত্তর দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।